হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা হ্যাপটেন, অ্যাডজুভেন্ট এবং অ্যান্টিবডি সম্পর্কে একটু প্রাইমারি ধারণা পেয়েছিলাম। সেই অ্যান্টিবডি কী, কোথা থেকে উৎপন্ন হয়, এর দেখতে কীরকম সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা পুরোপুরিভাবে এবং ডিটেলসে সেই অ্যান্টিবডির গঠন সম্পর্কে জানবো। সেই অ্যান্টিবডির গঠন একটু স্টাডি করার চেষ্টা করব। তো প্রথমেই বলেছিলাম অ্যান্টিবডি কি। অ্যান্টিবডি ওয়াই আকৃতির ইমিউনোগ্লোবিন বলা হয়। একে কি বলা হয় বলেছিলাম? একে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। সংক্ষেপে বলা হয় আইজি। এই যে ইমিউনোগ্লোবিন বা আইজি, এই আইজি সেটা কীরকম আকৃতির হয়? অয় আকৃতির হয়। এই অয় আকৃতির যে গঠন হয় সেটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়, হ্যাঁ, আরও ডিটেলসে আমরা সেটা জানব। এই যে অয় আকৃতির দেখছো, সেই অয় আকৃতির অ্যান্টিবডিটা বা ইমিউনোগ্লোবিনটা কী দিয়ে গঠিত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পলিপেপটাইড। এর নেচার কি? এর নেচার হচ্ছে পলিপেপটাইড জাতীয়। তাহলে এটা কি বলেছিলাম? পলিপেপটাইড জাতীয়। এটা পলিপেপটাইড দিয়ে গঠিত। তাহলে এই যে পলিপেপটাইড, সেইটা পলিপেপটাইড যারা গঠিত ঠিকই আছে, তো কীরকম পলিপেপটাইড থাকে, কত ধরনের থাকে, সেগুলো কীরকম হয় সেটাও আমরা জানব। তাহলে দেখি যে এই অ্যান্টিবডির গঠন কীরকম। অ্যান্টিবডির গঠন দেখতে গিয়ে দেখা যায় যে পলিপেপটাইড, এখানে দুই প্রকার পলিপেপটাইড চেন থাকে। একটা বলা হচ্ছে হেভি পলিপেপটাইড চেন। কি বলা হচ্ছে? একটা বলা হচ্ছে হেভি পলিপেপটাইড চেন, বা সংক্ষেপে বলা হয় হেভি চেন, বা বাংলায় বলা হয় ভারী। আর চেন মানে কি? শৃঙ্খল। তাহলে ভারী শৃঙ্খল। আর আরেকটাকে বলা হয় লাইট চেন, লাইট পলিপেপটাইড চেন অ্যাকচুয়ালি। যেটাকে বাংলায় বলা হয় হালকা শৃঙ্খল। কি বলা হয়? হালকা শৃঙ্খল। এবং এই যে পলিপেপটাইড চেন হালকা শৃঙ্খল, সেটাকে সংক্ষেপে বলা হয় এল। যেহেতু লাইট চেন, এই লাইটের সংক্ষেপে বলা হয় এল চেন। আর এটা যে হেভি চেন, হেভি থেকে এইচ নেওয়া হয়, দিয়ে বলা হয় এইচ চেন। এটা সংক্ষেপে নাম দেওয়া হয়। এবার এই ছবিটা যদি আমরা আঁকি, তাহলে কীরকম কি দেখা যাবে? এই ছবিটা আঁকলে দেখা যায়, ছবিটা যদি আমরা ডিটেলসে আঁকি, তাহলে এই রকমের একটা ফিচার্স আমরা দেখতে পাবো। কীরকম? আমরা ছবিটা যদি আঁকি, তাহলে এইরকম ধরনের একটা ফিচার দেখতে পাবো। একটু মোটা কালি দিয়ে আঁকি, তাহলে একটু সুবিধা হবে দেখতে। একটু মোটা কালি দিয়ে আঁকলে তোমাদের সুবিধা হবে। একটু মোটা কালি দেওয়ার চেষ্টা করছি। যে গঠনটা দেখা যায়, ছবিটা আঁকছি, তোমরা দেখো ছবিটা কিভাবে আঁকছি, তাহলে পরীক্ষার খাতায় তোমাদের ছবিটা আঁকতে সুবিধা হবে। ঠিক আছে? ছবিটা আমি আগেও এঁকে রাখতে পারতাম, কিন্তু আমি আগেও এঁকে রাখিনি, কারণ সেক্ষেত্রে তোমাদের সুবিধাটা কম হবে বা বুঝতে একটু অসুবিধা বেশি হবে, যে ছবিটা কিভাবে আঁকলে অ্যাকচুয়ালি রাইট ছবিটা পাবো। তাই তো?
এইরকম একটা ছবি আমরা অ্যান্টিবডির মধ্যে দেখতে পাবো। এবার এটাকে একটু বোল্ড করে নিই, তাহলে সুবিধা হবে। না বোল্ড করলেও হতো, কিন্তু বোল্ডটা কেন করলাম তোমরা একটু পরে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। একটা বিশেষ জায়গা বোঝানোর জন্য বোল্ডটা করলাম। মানে ডিফারেন্ট কালি ব্যবহার করলেও হতো, কোনো সমস্যা হতো না, কিন্তু আমি করিনি। ঠিক আছে, একটা অ্যান্টিবডি যদি আমরা আঁকি, তাহলে একটা অ্যান্টিবডি এরকম আমরা গঠন দেখতে পাবো। এবার এই যে অ্যান্টিবডির মধ্যে দেখো আমরা যে গঠনটা দেখতে পেলাম, এই দুই সাইড আছে, এই একদিকে আর এই দিক দেখো যে দুটো জায়গা আছে। এই যে দেখো দুটো ছোট ছোট হালকা চেন আছে না, দুটো ছোট ছোট হালকা চেন আছে, দুটো ছোট ছোট চেন আছে। আর দেখো আর একটা দুটো আছে, এই টোটাল দুটো বড় চেন আছে আছে তাহলে দুটো কি আছে, দুটো এরকম ছোট চেন আছে, এই একটা দুটো, আর দুটো দেখো বড় চেন আছে আছে তাহলে এইরকম টোটাল 4টে পলিপেপটাইড চেন। এটা একটা পলিপেপটাইড চেন, এটাও একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন। অর্থাৎ এই টোটালটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এই টোটালটা একটা পলিপেপটাইড চেন, এই টোটালটা একটা পলিপেপটাইড চেন। তাহলে অ্যান্টিবডি কি দেখলাম, টোটাল 4 পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, তাই তো? 4 পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, যার মধ্যে লাইট চেন বা এল চেন থাকে কটা, দুটো, আর হেভি চেন কটা থাকে, দুটো। বোঝা গেল? দুটো থাকে হেভি চেন আর দুটো থাকে লাইট চেন। টোটাল 4টে পলিপেপটাইড চেন দ্বারা একটা অ্যান্টিবডি গঠিত হয়। এবার এই যে দুটো দুটো করে আছে, একটা লাইট চেন একটা হেভি চেন, এই দুটোরই দুই প্রান্তে, এই প্রান্তে থাকে NH2 গ্রুপ। কোনো কোনো বইতে তোমরা দেখতে পাবে যে NH3 প্লাস, এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। NH2 লিখলেও হবে। NH2 মূলক বা NH2 গ্রুপ যুক্ত থাকে এই প্রান্তের দিকে, এখানেও থাকে NH2, এখানেও থাকে NH2 গ্রুপ, তাই তো? এবং এই যে প্রান্তটা, এই প্রান্তে থাকে COOH গ্রুপ। কোনো কোনো বইতে পেতে পারো COO মাইনাস, এই COH গ্রুপটা COO মাইনাসও, তাই এটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ। বুঝতে পেরেছো? এই COH গ্রুপ যুক্ত থাকে। এবার দেখো হেভি চেনের ক্ষেত্রে একদিকে NH2 গ্রুপ অ্যামিনো গ্রুপ আর একদিকে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত থাকে। লাইট চেনের ক্ষেত্রেও একদিকে NH2 গ্রুপ আর একদিকে, এখানে জায়গা নেই আমি এদিকে লিখছি, COH কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে। বোঝা গেছে? এবার দেখো যে অ্যান্টিবডির এই যে নর্মাল গঠন আঁকলাম, এই নর্মাল গঠনে যেদিকে তোমার কি থাকছে, যেদিকে NH2 গ্রুপ যুক্ত থাকে সেটাকে বলা হয় এন টার্মিনাস। কি বলা হয়? সেদিকটাকে বলা হয় এন টার্মিনাস, বা বাংলায় বলা হয় এন প্রান্ত। আর যেদিকে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে সেটাকে বলা হয় সি টার্মিনাস, বা বাংলায় বলা হয় সি প্রান্ত। বোঝা গেছে? এই হচ্ছে একটা অ্যান্টিবডির সাধারণ গঠন। এবার এই সাধারণ গঠনের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে রিজিয়নটা, কোন রিজিয়নটা, এই যে রিজিয়নটা কোথা থেকে, যে এইখান থেকে মোটামুটি এই যে প্রান্ত পর্যন্ত এই রিজিয়নটা, আর এই দিকে দেখো লাইট চেনের ক্ষেত্রে এই পর্যন্ত, যে এই লাইট চেনের এই পর্যন্ত এই রিজিয়নটা টোটাল। এখানে অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড চেন মানে কি অ্যামাইনো অ্যাসিড থাকে, এই দুই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড থাকে 100 থেকে 110টা। মধ্যে আরও একটা কথা বলে রাখি, তাহলে সুবিধা হবে এটা এই জায়গাটা বুঝতে। এটা হচ্ছে
এই যে হেভি চেন থাকে এবং লাইট চেন থাকে, এখানে এই পলিপেপটাইড চেনগুলোতে কতগুলো করে অ্যামাইনো অ্যাসিড থাকে? হেভি চেনের ক্ষেত্রে প্রায় 440টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, আর লাইট চেনের ক্ষেত্রে থাকে 200টা করে অ্যামাইনো অ্যাসিড, প্রায় 200টা করে, কম বেশি হতে পারে, প্রায় 200টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার দেখো, এই যে হেভি চেন এবং লাইট চেন, এই দুই ক্ষেত্রেই যে এই যে রিজিয়নটা আমি গেছি, এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে 100 থেকে 110টা, এদিকেও তাই 100 থেকে 110টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। এই জায়গাটাকে বলা হয় ভ্যারিয়েবল রিজিয়ন। কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিডের অ্যান্টিবডির এই জায়গাটাকে বলা হয় ভ্যারিয়েবল রিজিয়ন। কেন ভ্যারিয়েবল রিজিয়ন বলা হয় কেন? তার কারণ হচ্ছে, এই যে রিজিয়নটা ছবি এঁকেছি, এই রিজিয়নটা যে 100 থেকে 110টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এইগুলো পরিবর্তনশীল। হয়তো মনে করো যে এই জায়গাটায় অ্যামাইনো অ্যাসিডের চেন মনে করো এরকম আছে, হয়তো এখানে সিস্টিন আছে, তারপরে হয়তো ভ্যালিন আছে, তারপরে হয়তো লিউসিন আছে, ঠিক আছে, লিউসিন আছে। তো এই জায়গায় মনে করো এখানে সিস্টিন ছিল প্রথমে, কিছু অন্য একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে দেখছি যে এখানে সিস্টিন না, এই জায়গাটায় ভ্যালিন আছে, এই জায়গাটায় ভ্যালিন ছিল, এই জায়গাটা হয়তো আইসোলিউশন হয়ে গেছে। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই যে সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইডের মধ্যে, সেই সিকোয়েন্সটা যদি পরিবর্তনশীল হয় তাহলে সেটা আমরা পরিবর্তনশীল সিকোয়েন্স বলবো। এবার অ্যান্টিবডির মধ্যে এই জায়গাটার মধ্যেই শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের এই সিকোয়েন্স পরিবর্তনশীল হয়, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ভ্যারিয়েবল হয়। এই অ্যামাইনো অ্যাসিডের এই ভ্যারিয়েবল হওয়ার জন্য এই রিজিয়নটাকে বলা হয়, অ্যামাইনো অ্যাসিডের অ্যান্টিবডির এই রিজিয়নটাকে বলা হয় ভ্যারিয়েবল রিজিয়ন, বা বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। বাংলায় বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। জায়গা নেই এখানে, তোমরা বাংলায় খাতায় লিখে নেবে যখন ভিডিওটা দেখবে। পরিবর্তনশীল অঞ্চল, বা সংক্ষেপে ইংলিশে বলা হয় ভি রিজিয়ন। কি বলা হয়? ভি রিজিয়ন। এবার এই ভি রিজিয়নটা যদি লাইট চেনের হয় বা হালকা শৃঙ্খলের হয়, তখন তাকে বলা হয় ভিএল। আর এটা যদি হেভি শৃঙ্খলের হয়, তখন তাকে বলা হয় ভিএইচ। এইচ মানে হেভি। তাহলে এইটা কি? এটা হচ্ছে ভিএল আর এটা হচ্ছে ভিএইচ। হেভি শৃঙ্খলের এটা কি? হেভি শৃঙ্খলের পরিবর্তনশীল ভ্যারিয়েবল রিজিয়ন, আর হচ্ছে লাইট শৃঙ্খলের বা হালকা চেনের পরিবর্তনশীল রিজিয়ন। বোঝা গেছে? পরিবর্তনশীল রিজিয়ন। এবার দেখো, লাইট চেনের ক্ষেত্রে এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কোন রিজিয়নটা দেখতে পাচ্ছি? এই যে এই পর্যন্ত যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি লাইট চেনের ক্ষেত্রে, আর হেভি চেনের ক্ষেত্রে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে রিজিয়নটা দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এইখানে কিন্তু এরকম পরিবর্তনশীল কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে না, অর্থাৎ এই জায়গাটা পরিবর্তনশীল নয়। তখন এই জায়গাটাকে বলা হয়, কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন। কি বলা হয়? কনস্ট্যান্ট রিজিয়ন। এই কনস্ট্যান্ট রিজিয়নের সি কে নেওয়া হয়, এদের সংক্ষেপে বলা হয় সি রিজিয়ন। কি বলা হয়? সি রিজিয়ন নামে পরিচিত। এই যে সি রিজিয়ন আছে, এই সি রিজিয়ন যদি হেভি চেনের হয়, তখন সেটাকে বলা হয়, কি বললাম? এই সি রিজিয়ন বা কনস্ট্যান্ট রিজিয়ন যদি হেভি চেনের হয়, তখন তাকে বলা হয় সিএইচ। আর এই কনস্ট্যান্ট রিজিয়ন যদি লাইট চেনের হয়, তাকে বলা হয় সিএল। তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে সিএল, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়ন অফ লাইট চেন। আর এই এখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে সিএইচ, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে সিম্পল ব্যাপার, এইটুকু। এবার দেখো, আমরা কি কি বুঝে গেলাম? যে এখনো পর্যন্ত আমরা পেলাম যে একটা অ্যান্টিবডির মধ্যে কি থাকে? এন টার্মিনাস থাকে, যেদিকে অ্যামিনো গ্রুপ যুক্ত থাকে, অ্যামিনোমূলক, আর একটা থাকে সি টার্মিনাস, যেদিকে কার্বক্সিল মূলক যুক্ত থাকে। আর কি পেলাম? আমরা পেলাম যে অ্যান্টিবডির মধ্যে টোটাল 4টে পলিপেপটাইড চেন থাকে, তার মধ্যে দুটো হচ্ছে হালকা চেন আর দুটো হচ্ছে ভারী চেন। যেগুলো হালকা চেন সেগুলোরও আবার দুটো ভাগ থাকে, একদিকে হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। যেটা ভ্যারিয়েবল রিজিয়ন অর্থাৎ পরিবর্তনশীল অঞ্চল, আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল বা কনস্ট্যান্ট রিজিয়ন। যেটা লাইট চেনের যেটা ভ্যারিয়েবল রিজিয়ন সেটাকে বলা হয় ভিএল, আর যেটা কনস্ট্যান্ট চেনের ভ্যারিয়েবল রিজিয়ন কনস্ট্যান্ট রিজিয়ন যেটা লাইট চেনের সেটাকে বলা হয় সিএল। আর
এটা হেভি চেনের ক্ষেত্রে ভ্যারিয়েবল রিজিয়নটাকে বলা হয় ভিএইচ, অর্থাৎ ভ্যারিয়েবল রিজিয়ন অফ হেভি চেন মানে ভিএইচ। আর হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন, সেটাকে বলা হয় সিএইচ। এই হচ্ছে ব্যাপার। এইটুকু আমরা এখনো পর্যন্ত একটা অ্যান্টিবডির গঠনের মধ্যে পেলাম, এই জিনিসগুলো আমরা জানলাম। বুঝতে পেরেছো? এবার দেখো যে অ্যান্টিবডির গঠনটা দুটো ভাগ আছে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে অ্যান্টিবডির গঠনটা কিন্তু দুটো ভাগ আছে। কীরকম? তোমরা দেখো যে এই যে জায়গাটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই আকৃতির। আর এইখান থেকে এই পর্যন্ত এই যে জায়গাটা দেখো, এটা কিন্তু ওয়াই আকৃতির দণ্ড। কি? এটা ওয়াই আকৃতির দণ্ড, তাই না? তাহলে দেখো অ্যান্টিবডির মধ্যে এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছ, তার মানে নিশ্চয় এই দুটো জায়গার দুটো আলাদা আলাদা নাম আছে। এই যে ওয়াই আকৃতির মতো, অর্থাৎ ওয়াইয়ের মতো যে দেখতে জায়গাটা, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি ওয়াইয়ের মতো বলতে বোঝাতে চাইছি যে এই যে জায়গাটা, অর্থাৎ এখান থেকে বাদ দাও, এই যে ওয়াইয়ের মতো যে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ফ্যাব। এই জায়গাটাকে বলা হয় ফ্যাব। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এটাকে ফ্যাব কেন বলা হয়, এটাকে কেন ফ্যাব বলা হয়? আর এই যে জায়গাটা আছে এটাকে বলা হয় এফসি। তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন এফসি কেন বলা হয়? সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। তার আগে দেখো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি এবং বলছি। দেখো এই যে আমরা জানি যে একটা অ্যান্টিবডির সঙ্গে একটা অ্যান্টিজেন কিন্তু যুক্ত হয়, অর্থাৎ একটা অ্যান্টিজেন এবং একটা অ্যান্টিবডি যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে। এটা যদি একটা অ্যান্টিজেন হয়, তার সঙ্গে আমরা সবাই জানি যে এটার সঙ্গে কিন্তু একটা অ্যান্টিজেন এসে অ্যান্টিজেনের সঙ্গে একটা অ্যান্টিবডি যুক্ত হয়। এটা মনে করো অ্যান্টিবডি, এটা মনে করো অ্যান্টিজেন। তাহলে এই যে অ্যান্টিজেন এর সঙ্গে অ্যান্টিবডি যে জায়গায় যুক্ত হয়, বা অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন যে জায়গায় যুক্ত হয়, সেটাকে আমরা কি বলেছিলাম? সেটাকে বলেছিলাম আমরা প্যারাটোপ। কি বলেছিলাম? প্যারাটোপ। এই যে প্যারাটোপ বলেছিলাম, অ্যাকচুয়ালি এই প্যারাটোপ রিজিয়নটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়নটা, অর্থাৎ এন টার্মিনাস যে রিজিয়নটা অ্যান্টিবডির, সেই এন টার্মিনাস রিজিয়নটা হচ্ছে প্যারাটোপ হিসাবে কাজ করে। অর্থাৎ এখানেই একটা অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে এসে যুক্ত হয়, এই এন টার্মিনাসে থাকে প্যারাটোপ। তাই এই যে রিজিয়নটা, অর্থাৎ ওয়াই আকৃতির এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, তাহলে এই যে রিজিয়নটা, এই ওয়াই আকৃতির এই রিজিয়নে কি হয়? একটা অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন এসে যুক্ত হয়। তাই এই জায়গাটাকে কি বলবো আমরা? অ্যান্টিজেন বাইন্ডিং ফ্যাক্টর, সরি অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট বলতে পারি। এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, খণ্ডকে ইংলিশে বলা হয় ফ্র্যাগমেন্ট। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। তাই এটাকে বলা হয়, এই রিজিয়নটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। কি বলা হয়? অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, বা সংক্ষেপে বলা হয় FAB, ফ্যাব বলা হয়। বা নামটা মনে রাখার জন্য তোমরা এভাবে বলতে পারো, যে এভাবে লিখতে পারো, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। এভাবে যদি পরপর লিখো, প্রথমে লিখলে ফ্র্যাগমেন্ট, লিখলে অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, অর্থাৎ ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। এভাবে যদি সাজিয়ে লেখো তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে এই নামটা সহজে বুঝতে পারবে, যাকে বলা হয় ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, বা বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, সংক্ষেপে বলা হয় FAB। আর এটাকে বলা হয় FC, অর্থাৎ এই কথাটার ফুল ফর্ম হচ্ছে যে ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট, ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট, বা এটাকে তোমরা ঘুরিয়ে বলতে পারো যে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল রিজিয়ন, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল রিজিয়ন, এভাবেও বলতে পারো। এটাকে বলা হয় FC রিজিয়ন। এবার যেটা জানলাম যে এই জায়গাটা না হয় অ্যান্টিজেন বাইন্ডিং হয় বলে এটাকে আমরা অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট বা সংক্ষেপে ফ্যাব বলছি, কিন্তু একে কেন ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট বলছি? একে ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট বলছি তার কারণ হচ্ছে এই ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন,
অর্থাৎ এখানে অ্যান্টিবডির মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো পরিবর্তনশীল নয়। তাহলে এই পরিবর্তনশীল নয় এই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের এই যে জায়গাটা, এটা হচ্ছে, এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হয় বাহু বা বলা হয় স্টেম। তাহলে এই যে বাহু বা স্টেম, এটা কিন্তু কনস্ট্যান্ট অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে এই অঞ্চলটা ওই কনস্ট্যান্ট অ্যামাইনো অ্যাসিডগুলো কি করে, একে ক্রিস্টালাইজেবল হতে সাহায্য করে বা ক্রিস্টালাইজেবল হতে সাহায্য করে। মানে কি, মানে হচ্ছে কেলাসাকার গঠন। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে অ্যান্টিবডি কিন্তু কেলাসাকার ধারণ করতে পারে। অ্যান্টিবডির এই অঞ্চলটা অর্থাৎ হেভি রিজিয়নের যে কনস্ট্যান্ট রিজিয়ন সেটা অর্থাৎ বাহুটা, সেটা কেলাসাকার হতে পারে, কেলাসাকার ধর্ম আছে। তাই এই অঞ্চলটাকে বলা হয় ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট বা কেলাসাকার খণ্ড। বোঝা গেছে? এই হচ্ছে আমরা এখনো পর্যন্ত জানলাম একটা অ্যান্টিবডির সম্পর্কে, যে দুটো বাহু, একটা থাকে বাহু, একটা থাকে অয়াকৃতির অঞ্চল। বাহুকে বলা হয় ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট, আর অয়াকৃতি অংশটাকে বলা হয় ফ্যাব বা অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। বুঝতে পেরেছ? এবার দেখো যে আমরা যে অ্যান্টিবডির ছবিটা এঁকেছি, সেখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে এখন পর্যন্ত ছবি এঁকেছেন সেখানে আপনি বলছেন যে 4টে অ্যামাইনো অ্যাসিড চেন অর্থাৎ 4টে পলিপেপটাইড চেন একে অপরের সঙ্গে যুক্ত। ভেরি গুড, কোনো প্রশ্ন নেই সেখানে। কিন্তু এখানে যুক্ত কিভাবে হচ্ছে সেই জায়গাটা তো দেখান, যে কিভাবে এইগুলো তো আলাদা আলাদা আছে, এখন পর্যন্ত এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এরা কিভাবে যুক্ত আছে? তাহলে সেই প্রশ্ন হতে পারে। তাহলে সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই যে অ্যান্টিবডির দুটো আলাদা আলাদা চেন আছে, দুটো আলাদা আলাদা চেন কি হয়, একটা হেভি চেনের সঙ্গে, এটা হেভি চেন, এটা লাইট চেন, একটা হেভি চেনের সঙ্গে একটা হালকা চেন ডাইসালফাইড বন্ড দ্বারা গঠিত। অর্থাৎ এখানে দুটো সালফাইড থাকবে। কীরকম ভাবে থাকে? সালফাইডটা থাকে, এর ছবিটা আমি এভাবে দেখাচ্ছি, এই একটা সালফার, এই একটা সালফার, ডাইসালফাইড বন্ড দ্বারা দুটো অ্যামাইনো অ্যাসিড চেন বা দুটো পলিপেপটাইড চেন একে অপরের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেছে? ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে, এই যে ডাইসালফাইড বন্ড। তাহলে এইরকম এখানে কটা ডাইসালফাইড বন্ড থাকবে? এই একটা, এই একটা। তাহলে দুটো ডাইসালফাইড বন্ড দ্বারা একটা হেভি চেনের সঙ্গে একটা লাইট চেন যুক্ত থাকে। এবার হচ্ছে এই দুটো হেভি চেন এখানে আছে, দুটো হেভি চেন কীভাবে যুক্ত থাকে? এই দুটো হেভি চেনও আবার এরকম ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে একে অপরের সঙ্গে। কটা এখানে দুটো ডাইসালফাইড বন্ড থাকে? এখানে দুটো। তাহলে দুটো হেভি চেন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে দুটি ডাইসালফাইড বন্ড দ্বারা, আর একটা হেভি চেন আর একটা লাইট চেন যুক্ত থাকে একটি ডাইসালফাইড বন্ড দ্বারা। তাহলে দুটো হেভি চেনের মধ্যে কটা ডাইসালফাইড বন্ড থাকে? ডাইসালফাইড বন্ড কেন? কারণ এখানে দুটো সালফার অণু যুক্ত হয়ে সালফাইড বন্ডটা গঠন করে। সালফাইড বন্ডটা গঠন করে কি হয়? দুটো সালফেট অণু যুক্ত হয়ে। তাই এটাকে বলা হয় ডাইসালফাইড। ডাইসালফাইড বন্ড কি বলা হয়? ডাইসালফাইড বন্ড। এই ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয় হেভি চেন এবং লাইট চেন, সেই সঙ্গে হেভি চেন এরা সবাই ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তার মধ্যে হেভি চেন এবং লাইট চেন তারা একটি ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়, আর হেভি চেন কি হয়? দুটি ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়। এবার আমার প্রশ্ন হলো যে এই হেভি চেনে এবং লাইট চেনে যে ডাইসালফাইড বন্ডগুলো আছে সেগুলো কোথায় অবস্থান করে? তাদের অবস্থানটা আমি কিভাবে ডেসক্রাইব করব? অবস্থানটা এভাবে ডেসক্রাইব করব, দেখো এখানে যে একটা ছবি এঁকেছি সেখানে কি বলা আছে, এই জায়গাটা দেখো, যে এই যে অয়াকৃতির গঠন এবং স্টেম বা বাহু অর্থাৎ এফসি এবং এফএবি ফ্যাব রিজিয়ন, এই দুটো রিজিয়ন কিন্তু একটা জায়গা থেকে একে অপরের সঙ্গে আলাদা। সেই জায়গাটা দেখো, যেটা আমি বলেছিলাম যে বোল্ড কেন করলাম, এই দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা পাতলা আছে না, একটু পাতলা করে এঁকেছি, সরু করে এঁকেছি। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি বলা হয়? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে HINGE, হিঞ্জ। কি বলা হয়? হিঞ্জ রিজিয়ন। কি বলা হয়? হিঞ্জ রিজিয়ন। কি বলা হয়? HING, হিঞ্জ রিজিয়ন। এই যে হিঞ্জ রিজিয়নটা আছে,
এই হিঞ্জ রিজিয়ন থেকেই কিন্তু ওয়াই আকৃতির গঠনটা এবং বাহুটা আলাদা থাকে। বোঝা গেছে? ওয়াই আকৃতির গঠনটা এবং বাহুটা আলাদা থাকে কোথা থেকে? হিঞ্জ রিজিয়ন থেকে। এই হিঞ্জ রিজিয়নের পাশেই থাকে ডাইসালফাইড বন্ড। হেভি চেনের এবং লাইট চেনের বন্ডটা হিঞ্জ রিজিয়নের পাশে থাকে, এবং হেভি চেনের ডাইসালফাইড বন্ড কিন্তু এই হিঞ্জ রিজিয়নের পাশেই থাকে। বোঝা গেছে? তাহলে ডাইসালফাইড বন্ড থাকে। এবার আমার কথা হলো যে এই ডাইসালফাইড বন্ড কি সব জায়গাতেই থাকে? ডাইসালফাইড বন্ড সব জায়গাতে থাকে না। কারণ দেখো, তোমরা সবাই জানো যে এই অ্যামাইনো অ্যাসিড চেনগুলো সবসময় অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এবং সব অ্যামাইনো অ্যাসিড কিন্তু সালফেট থাকে না। সালফার সব অ্যামাইনো অ্যাসিডে থাকে না। এরকম সালফার থাকে এমন একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন। কি নাম? সিস্টিন হচ্ছে সালফার গঠিত অ্যামাইনো অ্যাসিড। তোমরা আগে পড়েছো ক্লাস 11-এ। এই সিস্টিন যেটা অ্যামাইনো অ্যাসিড, সেখানে সালফার থাকে। কি থাকে? এখানে সালফার থাকে। এই সালফার থাকে এমন অ্যামাইনো অ্যাসিড দ্বয়ের মধ্যেই সালফার বন্ধন দেখা যাবে। তাহলে যেখানে যেখানে ডাইসালফাইড বন্ড গঠিত হয় সেখানে কি থাকে? সিস্টিন অ্যামাইনো অ্যাসিড থাকে। দুটি সিস্টিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই কিন্তু এই ডাইসালফাইড বন্ড গঠিত হয়, যেটা আমরা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যান্টিবডির মধ্যে দেখতে পাই। বোঝা গেছে কোথায় থাকে? এবার দেখো, এই যে হিঞ্জ রিজিয়নের কথা বললাম, এই হিঞ্জ রিজিয়নের কি কাজ? হিঞ্জ রিজিয়নের দুটো কাজ আছে। এক হচ্ছে হিঞ্জ রিজিয়ন অ্যান্টিবডি যে স্টেম এবং ওয়াই আকৃতির গঠন, সে দুটোকে আলাদা করে। বোঝা গেছে? আর এই হিঞ্জ রিজিয়নের সাহায্যে একটা অ্যান্টিবডি কিন্তু একটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়। আর প্যারাটোপে একটা অ্যান্টিজেন এসে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়, কিন্তু হিঞ্জ রিজিয়নে একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সঙ্গে গিয়ে যুক্ত হতে পারে। এই হিঞ্জ রিজিয়নে যে যুক্ত হওয়ার ক্ষমতা অ্যান্টিবডির আছে একটা অ্যান্টিজেনের সঙ্গে, এটা একটা হিঞ্জ রিজিয়নের কাজ। আর একটা কি, এটা ওয়াই আকৃতির অঞ্চল এবং স্টেম, এই দুটাকে পার্থক্য করে, দুটোকে সেপারেট করে। যদি একটা অ্যান্টিবডিকে প্যাপাইন কি নাম বললাম, একটা অ্যান্টিবডিকে যদি প্যাপাইন দ্বারা কি করা হয়? বিশ্লিষ্ট করা হয়, তাহলে কি হয়? অ্যান্টিবডির এই যে এফসি রিজিয়ন অর্থাৎ বাহুটা এবং ফ্যাব রিজিয়ন, এই দুটো রিজিয়ন কিন্তু আলাদা হয়ে যায়, অর্থাৎ সেপারেট হয়ে যায়। যদি একটা অ্যান্টিবডিকে প্যাপাইন দ্বারা বিশ্লিষ্ট করা হয়, তাহলে এই হিঞ্জ রিজিয়ন থেকে ওই ওয়াই আকৃতির অঞ্চল এবং এই স্টেমটা আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছো? এই হলো এই সিম্পল ব্যাপারগুলো।